ইন্ডিয়ান স্টক মার্কেটের ভবিষ্যৎটা ঠিক কী এই প্রশ্নটা এখন সবার মনেই ঘুরছে। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব। কিছু ডেটা আর স্ট্র্যাটেজি দেখব যা থেকে বোঝা যাবে আগামী দশকে বাজারের গতিপথটা কোন দিকে যেতে পারে। চলুন তাহলে গভীরে যাওয়া যাক আর দেখে নিই কোন কারণগুলো এই পুরো সম্ভাবনাটাকে সত্যি করে তুলতে পারে। শুরুতে এই কথাটা একবার দেখুন কি বলা হচ্ছে যে ইন্ডিয়ান স্টক মার্কেট আগামী 10 থেকে 20 বছরের মধ্যে বিশ্বের অন্যতম শক্তিশালী গ্রোথ মার্কেটে পরিণত হতে চলেছে। ভাবা যায় এটা কিন্তু একটা অসম্ভব বড় কথা। কিন্তু প্রশ্ন হল এই যে এত বড় একটা সম্ভাবনার কথা বলা হচ্ছে এর পেছনের আসল কারণগুলো কি কি সেই চালিকা শক্তি চলুন সেটাই একটু ভেঙে দেখা যাক। দেখুন, ভারতের বাজারের এই যে একটা উজ্জ্বল ভবিষ্যতের কথা বলা হচ্ছে, এটা কিন্তু এমনি এমনি বলা হচ্ছে না। এর পেছনে কয়েকটা খুব শক্ত অর্থনৈতিক পিলার বা স্তম্ভ আছে, আর সেগুলো বুঝতে হলে সবার আগে আমাদের ভারতের পুরো অর্থনৈতিক ছবিটা একবার দেখে নিতে হবে। ভারতের সবথেকে বড় শক্তি কি জানেন? এর জনসংখ্যা। একেই বলা হয় ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। মানে একটা দেশের অর্থনীতিতে যখন তরুণ আর কর্মক্ষম মানুষের সংখ্যা বেশি থাকে তখন তার যে একটা পজিটিভ প্রভাব পড়ে সেটাই। আর এই স্লাইডের সংখ্যাটা দেখুন, এটাই আসল কথা। ভারতের মোট জনসংখ্যার প্রায় 65% বয়স 35 বছরের নিচে। ভাবুন একবার, এর মানে হলো একটা বিশাল কর্মশক্তি। আর এরা শুধু কাজই করবে না, এদের আয় যখন বাড়বে তখন দেশের ভেতরের বাজারেও একটা অসামান্য চাহিদা তৈরি হবে। আচ্ছা, দ্বিতীয় কারণটা হল ভারতের কনসিস্টেন্ট ইকোনমিক গ্রোথ, মানে উন্নত দেশগুলোর তুলনায় প্রায় দ্বিগুণ হারে, মানে 6 থেকে 7%-এরও বেশি হারে আমাদের জিডিপি বাড়ছে। আর এটা কিন্তু বিনিয়োগের জন্য একটা দারুণ আকর্ষণীয় ব্যাপার। 3 নম্বর স্তম্ভটা হল আমাদের দেশের ভেতরের বাজার। সোজা কথায় মানুষের আয় বাড়ছে আর তার সাথে সাথে কেনার ক্ষমতাও বাড়ছে। আর এর ফলে দেশের ভেতরেই একটা বিশাল চাহিদা তৈরি হচ্ছে, মানে একটা কনজাম্পশন বুম হচ্ছে। চতুর্থত, সরকারি উদ্যোগগুলো একটা বড় ভূমিকা পালন করছে। একদিকে ডিজিটাল ইন্ডিয়ার মতো পদক্ষেপগুলো ডিজিটাল পেমেন্ট বা অনলাইন সার্ভিস বাড়িয়ে অর্থনীতিকে মডার্ন করে তুলছে। অন্যদিকে প্রোডাকশন বা ম্যানুফ্যাকচারিংয়ে জোর দেওয়ার ফলে নতুন চাকরি আর বিনিয়োগের সুযোগও তৈরি হচ্ছে। আর একদম শেষে একটা গ্লোবাল ট্রেন্ডের কথা বলতেই হয়। এখন অনেক বড় বড় কোম্পানি শুধু চীনের ওপর নির্ভর না করে তাদের প্রোডাকশন অন্য দেশেও নিয়ে যেতে চাইছে, আর এর ফলে ভারত কিন্তু সরাসরি লাভবান হতে চলেছে। তো এই সব কারণগুলো একসাথে মিলে ভারতকে নেক্সট গ্লোবাল গ্রোথ ইঞ্জিন হিসেবে তৈরি করছে। বেশ, অর্থনীতির বড় ছবিটা তো বোঝা গেল, কিন্তু এই যে এত বড় একটা গ্রোথ আসছে এর ফলে কোন কোন সেক্টর সবচেয়ে বেশি লাভবান হবে? এবার চলুন সেই দিকে একটু নজর দেওয়া যাক। এখানে দেখুন, এই 6টা সেক্টরের ওপর বিশেষ করে নজর রাখতে বলা হচ্ছে। যেমন মানুষের আয় বাড়ার সাথে সাথে ব্যাংকিং সেক্টর বাড়বে। আবার ধরুন পরিকাঠামোতে সরকারি বিনিয়োগের জন্য ক্যাপিটাল গুডস সেক্টর, বিশ্বজুড়ে ডিজিটাইজেশনের জন্য আইটি, দেশের সুরক্ষার জন্য ডিফেন্স, আর মানুষের স্বাস্থ্য সচেতনতা বাড়ার কারণে হেলথ কেয়ার। মানে এই প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু লম্বা সময়ের জন্য গ্রোথের অসম্ভব সম্ভাবনা রয়েছে। এখন বিনিয়োগের স্ট্র্যাটেজির কথা যদি ভাবি, তাহলে স্মল আর মিড ক্যাপ কোম্পানিগুলো কিন্তু মাল্টি ব্যাগার রিটার্ন দিতে পারে, মানে সময়ের সাথে সাথে যা অনেক গুণ বেড়ে যায়। অন্যদিকে বড় বা লার্জ ক্যাপ কোম্পানিগুলো আপনার পোর্টফোলিওতে একটা স্টেবিলিটি বা স্থিতিশীলতা এনে দেবে আর কনসিস্টেন্ট গ্রোথ দেবে। জানেন, এখন কিন্তু বাজারের চালিকা শক্তিতে একটা বিরাট পরিবর্তন এসছে। আগে যেমন বাজারটা মূলত বিদেশি বিনিয়োগের উপর চলত, সেই ছবিটা এখন একদম বদলে গেছে। এই চার্টটা দেখলেই কিন্তু ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, যখন বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা মানে এফআইআইরা টাকা তুলে নিচ্ছে, ঠিক তখনই দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বা ডিআইআই আর আমাদের মতো সাধারণ খুচরো বিনিয়োগকারীদের এসআইপির টাকা এসে সেই গ্যাপটা পূরণ করে দিচ্ছে আর বাজারকে ধরে রাখছে। এর ফলে কি হচ্ছে? এর ফলে ইন্ডিয়ান মার্কেট এখন আগের চেয়ে অনেক বেশি স্টেবল আর ম্যাচিওর। এটা শুধু বিদেশি টাকার ওপর নির্ভরশীল নয়, এর নিজের একটা শক্তি তৈরি হয়েছে। বেশ, তাহলে এই নতুন আর স্টেবল পরিস্থিতিতে একজন স্মার্ট ইনভেস্টরের স্ট্র্যাটেজি ঠিক কী হওয়া উচিত? চলুন এবার সেই বিষয়টা নিয়েই কথা বলা যাক। অবশ্যই, এত ভালো ভালো কথার পরেও কিছু ঝুঁকি তো থাকবেই, তাই না? আর সেগুলোকে কিন্তু এড়িয়ে গেলে একদমই চলবে না। তো সেই রিস্কগুলো ঠিক কি কি? এই 4টে প্রধান ঝুঁকির কথা আমাদের মাথায় রাখতে হবে। যেমন শর্ট টার্মে হয়তো মনে হতে পারে বাজারটা একটু বেশি বেড়ে গেছে বা ওভারভ্যালিউড। কোনো আন্তর্জাতিক সমস্যা আসতে পারে। সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে অপশন ট্রেডিংয়ের মতো মারাত্মক ঝুঁকিপূর্ণ জিনিসের ক্রেজ বাড়তে পারে।
আর সবশেষে খারাপ কোয়ালিটির ছোট কোম্পানিগুলো কিন্তু বাজার থেকে হারিয়েও যেতে পারে। কিন্তু এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এই ঝুঁকিগুলো কিন্তু বেশিরভাগই শর্ট টার্মের। ভারতের যে লং টার্ম স্ট্রাকচারাল গ্রোথ স্টোরি সেটা কিন্তু এর জন্য বদলে যাচ্ছে না, ওটা একদম অটুট আছে। তাহলে প্রশ্ন হলো, লম্বা সময়ের জন্য সফল হওয়ার ফর্মুলাটা কি হতে পারে? এই চার্টটা একটা দারুণ গাইডলাইন দিচ্ছে। বলা হচ্ছে পোর্টফোলিওর প্রায় ৭০% থাকা উচিত ভালো কোয়ালিটির স্টক বা মিউচুয়াল ফান্ডে, বাকি ২০% রাখুন গ্রোথ মিড বা স্মল ক্যাপে, আর শেষের ১০% ওটা থাকবে ক্যাশ হিসেবে বা বাজারকে হেজ করার জন্য। এত আলোচনার পর আমরা একটা খুব মৌলিক প্রশ্নে এসে দাঁড়ালাম, বাজারের নিজের পরিচয়টা কি হবে? একজন ইনভেস্টর নাকি একজন ট্রেডার? এই কথাটা বাজারের একেবারে সারমর্ম। এটা সত্যি যে ভারতীয় শেয়ার বাজার একটা ওয়েলথ ক্রিয়েশন মেশিন, কিন্তু এই মেশিনটা শুধুমাত্র তাদের জন্যই কাজ করে যারা ডিসিপ্লিন, ধৈর্য আর একটা সঠিক সিস্টেম মেনে চলে। এই স্লাইডটা দেখুন, এখানে ৩টে পরিচয়ের কথা খুব পরিষ্কার করে বলা হয়েছে। সাধারণ মানুষ বেশিরভাগ সময় স্বল্পমেয়াদী ট্রেডিং করে, যারা স্মার্ট তারা দীর্ঘমেয়াদে বিনিয়োগ করে, আর যারা এলিট তারা নিজেদেরকে শুধু স্টকের মালিক ভাবে না, তারা নিজেদেরকে ওই ব্যবসার অংশীদার বা মালিক হিসেবে দেখে। তাহলে পছন্দটা কিন্তু দিনের শেষে খুবই পরিষ্কার। একদিকে আছে শুধুমাত্র অপশন ট্রেডিংয়ের মতো ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ একটা পথ যা লম্বা সময়ে ধ্বংসের দিকেই নিয়ে যায়, আর অন্যদিকে আছে ভালো কোম্পানির শেয়ারের মালিকানা যা দীর্ঘমেয়াদে সত্যিকারের আর্থিক স্বাধীনতা এনে দিতে পারে। তাই শেষ প্রশ্নটা হলো, আগামী দশকের এই যে বিশাল সুযোগ আসছে সেটার সদ্ব্যবহার করার জন্য নিজের পরিচয় কি হবে? একজন শর্ট টার্ম ট্রেডার, একজন লং টার্ম ইনভেস্টর, নাকি একজন বিজনেসের বিচক্ষণ মালিক? উত্তরটা কিন্তু নিজেকেই খুঁজে নিতে হবে।